2023 সালের 7ই অক্টোবর তারা যে অপারেশন আল আকসা ফ্লাড নামে যে অপারেশন শুরু করলো, সেই অপারেশনের পর থেকে ইসরায়েল এই পর্যন্ত গাজাতে 51,290 জন ব্যক্তিকে হত্যা করেছে। প্রকৃতপক্ষে এই সংখ্যা 62,000-এরও বেশি, কারণ এখনো পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে বহু প্রাণ আছে যেগুলো এখনো পর্যন্ত কাউন্ট হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব আমি যেটা বললাম, এর বাইরে আপনার 202 জন মানবিক কর্মী যারা আপনার রেড ক্রস রেস্কিউশনের সঙ্গে আছে তারা মৃত্যুবরণ করেছে। টোটাল নিহত ব্যক্তিদের মধ্যে 166 জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সুতরাং প্রকৃতপক্ষে গাজাতে ইসরায়েল যেটা পরিচালনা করছে সেটাকে এক কথাই বলা হয় গণহত্যা। এবং আপনি জানেন যে আন্তর্জাতিক আইনে গণহত্যা সনদ, জেনোসাইড কনভেনশন একটা আছে, এবং এই জেনোসাইড কনভেনশনের কারণে কোনো রাষ্ট্র যদি কোনো জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্য, ধ্বংস করার জন্য যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে, তাহলে এই জেনোসাইড কনভেনশনের অধীনে কিন্তু সেই রাষ্ট্র এবং সেই গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। বর্তমানে আপনার নিশ্চয়ই মনে আছে 2024 সালে অর্থাৎ 2023 সালের অক্টোবরে এই গাজায় ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা কিন্তু আন্তর্জাতিক আদালতে একটি মামলা করে, আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা হচ্ছে জাতিসংঘের সুপ্রিম কোর্ট বললে বোঝাতে হবে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট জাতিসংঘের মূল আদালতটি হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। সেখানে কিন্তু দক্ষিণ আফ্রিকার এই মামলাটির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক আদালত কিন্তু বেশ কয়েকটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে। তার মধ্যে প্রথমটি দিয়েছে যে মূলত তারা বলেছে যে গাজায় ইসরায়েল যা পরিচালনা করছে সেটা সম্পূর্ণ গণহত্যা, সেটা সম্পূর্ণ অবৈধ, এবং তারা যে গাজাকে আক্রমণ করেছে এটাকে আগ্রাসী বলেছে, এবং সেখানে অন্তর্বর্তীকালীন আদেশ হিসেবে অবিলম্বে সেখানে মানবিক সাহায্য করার কথা বলেছে, সেখানে হামলা বন্ধ করতে বলেছে, নারী এবং শিশুদেরকে রক্ষা করার কথা বলেছে, কিন্তু কোনো কিছুই করে নাই। পরবর্তীতে আরও কয়েকটি আদেশ কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। কিন্তু যে কথা বলি যে ইসরায়েল তার যে এই আগ্রাসী ভূমিকা, এই আগ্রাসী ভূমিকার জন্য কিন্তু 4টি মূল বক্তব্য তারা উপস্থাপন করে যে কী কারণে তারা এই হামলাটি পরিচালনা করছে। তার মূল কথা তারা বলতে চায় মূলত হামাসকে তারা মনে করে একটা সন্ত্রাসী সংগঠন। হামাস ইতিপূর্বে ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে বেশ কিছু ব্যক্তিকে জিম্মি করেছে। তাদের দাবি মোতাবেক সেই সময় 1200 জন ইসরায়েলিকে হত্যা করা হয়েছে, 200 ব্যক্তিকে জিম্মি করা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন কাতারের সমঝোতার ভিত্তিতে বেশ কিছু জিম্মিকে ফেরত দেওয়া হয়েছে। তারা মনে করতে চায় ওই জিম্মিদেরকে উদ্ধার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে হামাস মুক্ত একটা সন্ত্রাসী যে কর্মকাণ্ড পরিচালনা সেটা থেকে রক্ষা করতে হবে। প্লাস হচ্ছে তাদের দক্ষিণ ইসরায়েলে যে সমস্ত সেটেলার যারা আছে সে সমস্ত সেটেলার যারা নিশ্চিন্ত থাকতে পারে, যারা অলরেডি সেখানে বসবাস করছে সেটা সুনিশ্চিত করার জন্য। আর বিপরীতক্রমে হামাসের যে এখানে একটু ঐতিহাসিকভাবে বুঝতে হবে, হামাস কিন্তু মূলত একটা রাজনৈতিক এবং একটা মিলিটারি সংগঠন। তারা মনে করে ইসরায়েলের এই সন্ত্রাসী আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের বাইরে গাজাবাসী এবং এই প্যালেস্টাইনি ভূখণ্ডকে রক্ষা করা সম্ভব না। এটা তাদের, এবং সে কারণে এই যে দীর্ঘদিন পর্যন্ত মূল ভূখণ্ডে, প্যালেস্টাইন ভূখণ্ডে গাজার যে আক্রমণ এবং তাদের ইসরায়েলের লোকজনকে দিয়ে তাদেরকে বিতাড়িত করে সেখানে সেটেল করার যে প্রক্রিয়া, এটা তার বিরুদ্ধে তারা দীর্ঘদিন পর্যন্ত রাজনৈতিক এবং সামরিক কর্মসূচি চালাচ্ছে। কিন্তু এই যে হামাসের এই কার্যক্রমকে জায়েজ করার জন্য এভাবে হাজার হাজার মানুষকে, নারী এবং শিশুকে হত্যা করা, এটা কিন্তু কোনোভাবেই জাতিসংঘর জেনোসাইড সনদ, আমি যেটা বললাম যে গণহত্যা সনদের পরিপন্থী, যার জন্য মামলা হয়েছে। সেকেন্ড হচ্ছে আপনাকে বলি, অতি সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ একটা তথ্য দিয়ে বলেছে যে যেখানে ইসরায়েল যে সমস্ত আক্রমণগুলো চালিয়েছে, কমপক্ষে 36টা আক্রমণ হয়েছে, যে আক্রমণের শুধু শিকার হয়েছে নারী এবং শিশু। কোনো এবং হামাসের একটি সদস্য তাদের এই ক্যাজুয়ালিটির শিকার হয়নি। তার মানে কি, ইসরায়েল হামাসকে নির্মূল করার জন্য প্রকারান্তরে গাজার উপরে নারী এবং শিশুদেরকে এবং এই জাতিগোষ্ঠীকে ধ্বংস করার জন্য এই মানবতা বিরোধী অপরাধ করছে। আমি ফিরবো আপনার কাছে।